ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের ওপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একটি রাজনৈতিক সত্তা নন। এই জনপদ একসময় এই মানুষটিকে ঘিরে স্বাধীনতার তুমুল সংগ্রামে মেতে উঠেছিল। পুরো পৃথিবী আমাদের এই বাঙালির স্বাধীনতার সংগ্রাম নিয়ে মেতে ওঠার একটি অন্যতম কারণ আমাদের এই প্রিয় মানুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার অসাধারণ নেতৃত্বে, অসীম দরদ দিয়ে, তার অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, তার মানবিক হৃদয় দিয়ে পুরো বাঙালি জাতিকে আগলে রেখেছিলেন। তিনি বাঙালি জাতিকে এনে দিয়েছিলেন তাদের সকল অধিকার। তিনি এনে দিয়েছিলেন বাঙালি জাতির জন্য স্বাধীন ভূখণ্ড। তাঁর এই জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী যেন একটি আরেকটির পরিপূরক। প্রিয় দর্শক শ্রোতা, মুজিব জন্ম শতবর্ষে সংসদ টেলিভিশনের নিয়মিত ধারাবাহিক আয়োজন শতবর্ষে শত কবিতার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বে সম্মানিত আলোচক হিসেবে যে দুজন অতিথি আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, আমি শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন মঞ্চ সারথি, নাট্য নির্দেশক, আমাদের এক প্রিয় মানুষ আতাভাই আতাউর রহমান। আতাভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। একই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, বরেণ্য আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন। বেলায়েত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আমরা আজকের এই আয়োজন শুরু করবার পূর্বে, আলোচকদের কথা শুনবার পূর্বে এই দেশের বরেণ্য কয়েকজন শিল্পীর আবৃত্তি শুনব, তারপরই আলোচকদের কাছে আসব তাদের আলাপচারিতা শুনতে। ৩৫ নম্বর সড়ক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরে ঢুকে গেল ওরা ছেলে মেয়েগুলো। ওরা কিশোর তরুণ, নতুন শিখেছে ওরা জাতির জনক কে, কী বা তাঁর পরিচয়। বঙ্গবন্ধু বলে লোকে কেন ডাকে তারে, ইথারে ইথারে কেন তাঁর নাম ভেসে আসেনি এতদিন। বেতার কণ্ঠ নেই, ছবি নেই দূরদর্শনে, কোন অপরাধে। এসব জানতে চায় ছেলে মেয়েগুলো। পাখির ঠোঁটের কাছে কান পেতে শুনেছিল ওরা তাঁর নাম। ফুলের হাসির কাছে জেনেছিল তাঁর পরিচয়। নদীর স্রোতের কাছে শিখেছিল প্রবাহের গতি তাঁর। বৃষ্টির সুরে সুরে বুঝেছিল তাঁর ভালোবাসা। রাত্রির গল্পেতে জেনেছিল কেমন শপথ তার। জাদুঘরে গিয়ে ওরা মিলিয়ে নিল নীরব স্মৃতির ভাষা থেকে বাংলার মাটি জল সিক্ত হয়েছে তাঁর রক্ত ঋণে। ৭৫-এর সেই দারুণ দিনে, সেদিন আগস্ট মাস ১৫ তারিখ। ঘরের শত্রুরূপী বিভীষণ সেজে অস্ত্রধারীরা চোরের মতন ভোরের আগেই তাঁকে শেষ করে দিল। এদেশের মানুষগুলো সেদিন পাথর হয়ে গিয়েছিল, বোবা হয়ে গিয়েছিল, কাঁদতেও গিয়েছিল ভুলে। ছিল বোধহীন মানুষের মতো, ওঠেনি সেদিন কোনো প্রতিবাদী ঝড়, মিছিল, স্লোগান। রাজপথ বাংময় ছিল না সেদিন। জাদুঘর ঘুরে দেখে ওরা জানল এদেশের নেতা যিনি, জাতির জনক যিনি, যার ডাকে স্বাধীনতা ভূমিষ্ঠ হলো, মুক্তিযুদ্ধের হলো অভ্যুদয়, তিনি তাদের পিতা, বন্ধু তাদের। ৩২ নম্বর সড়ক ধরে ওরা বেরিয়ে এলো। এখন ওরা পাখির কাছে যাবে, ফুলের কাছে যাবে,
নদীর কাছে যাবে, বলবে ডেকে, এই তো এলাম দেখে সেই তাকে। সে রইবে অনন্তকাল অন্তর্লোকে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, এরকম কথা যিনি একদিন গাঢ় স্বরে বলতেন, তিনি আজ নেই। ঝড়ের বুনো হাওয়ায় অমাবস্যার জমাট অন্ধকারে যিনি আমাদের পথ দেখাতেন, তিনি আজ নেই। শোষণের আগুনে দগ্ধ পরাজিত লাখো লাখো মনে যিনি আশার মশাল জ্বালিয়ে দিতেন, তিনি আজ নেই। টালমাতাল সাগরের অথই জলে ভাসমান যাত্রীবাহী তরণীর যিনি নির্ভরশীল মাঝি ছিলেন, তিনি আজ নেই। বাঙালি জাতির আশীর্বাদ হয়ে শৃঙ্খল ভাঙার গান গেয়ে যিনি একদিন এসেছিলেন, তিনি আজ নেই। তাঁর রক্তাক্ত স্মৃতি বহন করে আমরা তার উত্তরসূরি। তাঁর আদর্শের হাতিয়ার শক্ত হাতে আমরণ ধরে রাখবই। হে পিতা, তোমার ললাটের রূপলি ছায়াপথ ছুঁয়ে দৃপ্ত পদে হেঁটে আসে অগ্নিচ্ছটা শোভিত সাহসী সূর্য। আয়ত নেত্রে অনর দেশ প্রেমের লাল চন্দন লেখা। তোমার রক্ত প্লাবনের পলিসিক্ত এই বদ্বীপ ভূমি ফুল ফল শস্য শ্যামলিমায় প্রসন্ন হয় প্রত্যহ। মৃত্তিকার হৃৎপিণ্ডে কান পাতলে তোমার বুক জুড়ে রক্তস্রোতের গর্জন শুনতে পাই। প্রভাতের শিশির কণায় তোমার স্বর্ণপ্রভা বিচ্ছুরিত হয়। তোমার নামের বর্ণময় ক্যালিওগ্রাফি দক্ষিণা বাতাসে দোলে প্রজাপতির শোভিত ডানায়, বৃক্ষের বুকের লকেটে। বাল্মীকির মতো তোমার পৌরাণিক হৃদয় পটে প্রতিটি অমানিসা বিদীর্ণ করে শশাঙ্ক লেখা দীপ্ত হয় শতাব্দীর নিপীড়িত মানবের মহামুক্তির নক্ষত্র লোকে। তোমার মায়াময় পাললিক ললাট তলে, তোমার তর্জনী ইশারায় কাল বৈশাখী বিভীষিকা বিষধর কাল নাগিনী পাতালে অবনত হয়। স্বপ্নের নরকঙ্কাল তোমার প্রতিবিম্ব বহন করে। 52-এর রাজপথ ধরে 71-এর উপত্যকায় উপনীত হয়। তোমার আগমনে বঞ্চিত মূর ম্লান মুখ উন্মুখ হয়। 100 বছরের অধীনতার অগ্নি স্লোগানে দামিনী দীপ্ত হয়। শ্যামল বাংলার নীলাকাশে সৌর করোজ্জ্বল হিরণ্ময় বায়ু প্রবাহিত হয়। আর তুমি ঢেউয়ের তালে তালে আন্দোলিত হয়ে সদ্যোদ্গত হিমালয় শিখরে আরোহণ করো আর ঘোষণা করো মুক্তির অমর কবিতা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হে বিনিদ্র স্বপ্ন বিলাসী জনক, আজও আমরা তোমার চেতনার সিঁড়ি বেয়ে হিমালয় স্বপ্ন শিখরে আরোহণ করি। নির্যথিত ব্যাঘ্রের মতো আপন অহংকারে মত্ত হই। দিব্য করে দীপ্ত সৌম্য সিংহাসনে অধিষ্ঠান করি। দুহাতে সন্ধ্যার তিমিরা বরণ উদ্ঘাটন করে অবগুণ্ঠিত মুক্তির সোপানে এক নতুন সূর্য সমর্পণ করে গেলে। তোমার দেহের সবটুকু রক্তের মূল্যে অলক্ষ্যে অমরত্ব অপেক্ষারত, সেদিকে তোমার ভ্রুক্ষেপ নেই। কৃতজ্ঞের রুধিরাক্ত শানিত কৃপান যখন প্রভাতের সব সঙ্গীত কলতান বাঁশি কাশি ঘণ্টা ও আজান স্তম্ভিত করে দেয়, তখনও তুমি 32 নম্বরের সিঁড়িতে শুয়ে নির্মিলিত নয়নে যার অধুর সুধা আস্বাদন করো। সে তোমার স্বপ্নের স্বাধীন বাংলাদেশ। হে মহান পিতা, হে মহামানব, হে মহামৃত্যুঞ্জয়, তোমার বিসর্জনের বেদনায় বসুন্ধরা কাঁদে, বাংলার ঘাস ফুল কাঁদে, আমি কাঁদি। জন্মের শতবর্ষে আজ সকল অশ্রু করতলে মুছে হে পিতা, তোমাকে জানাই আমার শেষ প্রণতি, তোমাকে জানাই আমার শেষ প্রণতি। আমরা এতক্ষণ শুনলাম বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের কণ্ঠে কয়েকটি কবিতা। এবার আমরা আলাপচারিতায় ফিরছি। শুরুতেই আমরা আলাপ করব
মঞ্চ সারথী, নাট্য নির্দেশক, নাট্যজন, রবীন্দ্র গবেষক আতাউর রহমানের সাথে। আতা ভাই, আপনি দীর্ঘদিন মঞ্চে কাজ করছেন, রবীন্দ্রনাথ নিয়ে কাজ করছেন। রবীন্দ্রনাথের সভ্যতার সংকট প্রবন্ধে আমরা একটি কথা পাই, যেটি আমাদের মনে সবসময় থাকে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমরা দেখেছি রবীন্দ্রনাথ যেরকম শেষ জীবন, শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের উপর বিশ্বাস রেখেছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের থেকে আস্থা হারাননি, বিশ্বাস হারাননি। সেই জায়গা থেকে যদি একটি মালায়, একটি সুতোয় এই দুজন মানুষকে একই সাথে গাঁথতে বলি, আপনি কিভাবে গাঁথবেন? আমি খুব সহজেই গাঁথব। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমি বিশ্বকবি, খুব সবাই বলে, আমি ওটা বলি না, সারা পৃথিবীর কবি রবীন্দ্রনাথ আমাদের বাঙালির কবি, আমাদের অন্তর্গত সত্তার কবি। ওনারা এক সূত্রে কিন্তু গাঁথা। কারণ রবীন্দ্রনাথ যখন খুব ছোট, তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার পিতা, তাকে নিয়ে গিয়েছিল হিমালয়ে দেখাতে। কেন? যেন সে প্রকৃতির সন্তান হিসেবে গড়ে ওঠে। তাই হয়েছিলেন। প্রকৃতি হচ্ছে মানুষের সবচেয়ে বড় শিক্ষক। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, টুঙ্গিপাড়ার খোকা, বাবা মায়ের আদরের খোকা, উনি কিন্তু ওখান থেকেই একেবারে শিকড় থেকে উৎসারিত, মাটি থেকে উৎসারিত একজন মানুষ। রবীন্দ্রনাথের সাথে ওনার এখানে মিলে যায়। উনি কিন্তু প্রকৃতিরই সন্তান। ওনাকে যে কূটনীতি হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজে পড়ে শিখতে হয়নি। উনি সহজাতভাবে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রকে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করার যে ডাক উনি দিয়েছিলেন, উনি নিজে থেকেই দিয়েছিলেন। 7 তারিখের যে 7ই মার্চ, সে ঐতিহাসিক ভাষণ, পৃথিবীর সেরা বক্তৃতা বলবো। আব্রাহাম লিঙ্কনের গেটেসবার্গ অ্যাড্রেস আমার বহুবার শোনা। মার্টিন লুথার কিং জুনিয়র আই হ্যাভ এ ড্রিম, পণ্ডিত জওহরলাল নেহরুর বক্তৃতা যখন 14ই আগস্ট ভারত সাহেবরা চলে যায় মুক্ত করে দিয়ে, সবই এগুলো এক্সটেম্পোর তৈরি বক্তৃতা ছিল মোটামুটিভাবে। কিন্তু বঙ্গবন্ধু এটা যেন স্বর্গ থেকে প্রেরিত। আমি মনে হচ্ছিল যেন মার্ক অ্যান্টনি জুলিয়ার, আমি যদি নাটকের লোক, তার কথা শুনছিলাম, এবং একে একে সব নেমে আসছিল কথাগুলো। একদম খালি যে বক্তৃতা নয়, যে আমাদের উদ্দীপক, আমরা প্রাণ দেব, আমরা সম্ভ্রম খোয়াবো, তারপর স্বাধীনতা অর্জন করব, সেটা নয়। এটা কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার সমস্তগুলো অধ্যায়, হ্যাঁ, সব এর মধ্যে কিন্তু ছিল, যে একটা রাষ্ট্র কী করে পরিচালনা করতে হয়। এই বক্তৃতার সাথে নেতাজি সুভাষচন্দ্র বক্তৃতার আশ্চর্যজনকভাবে একটি অমিল আমি আবিষ্কার করেছি। হ্যাঁ, সেটা খুব মজার। ওনাকে আমি কাউকে ছোট করছি না। উনি বলছেন, আমাদের নেতাজি বলছে, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ইন্ডিপেন্ডেন্স। আমাদের রক্ত দাও, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। বঙ্গবন্ধু তার পরিবর্তে কি বলছে? দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। উনি কিন্তু রক্ত চাননি, রক্ত কিন্তু ঢেলে দিতে বলেছেন। এরকম সাহসী লোক মৃত্যুকে হাতে নিয়ে চলে যাওয়া। আমি একটা নাটক করছি ছোট্ট এই শতবর্ষে, সেখানে ভুট্টো যখন ছেড়ে দিলেন, সে কথাটা ভুট্টোর আছে, দি নাইটাঙ্গেল ফ্লু, রাতের পাখি উড়ে চলে গেছে বিলেতে। রাতের কি অসাধারণ। এবং সেইখানে যখন ফিরে আসছে দেশে, ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে ফিরে আসছে, তেজগাঁ এয়ারপোর্টে আমি ছিলাম। নেমেই কিন্তু উনি কান্নায় ভেঙে পড়লেন। তাজউদ্দিন আহমদ সাহেবের কাঁধে হাত দিয়ে কাঁদছেন, কাঁধে মাথা ফেলে কাঁদছেন। তখন কবিতাটা বললেন, নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি, সে 2 বিঘা জমি থেকে উনি পাঠ করছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে ওনার সামনে অনেকগুলো পছন্দের ইয়ে ছিল, আমাদের জাতীয় সঙ্গীত, হ্যাঁ, যেমন দ্বিজেন্দ্রলাল রায়েরও ছিল, ধন্য ধন্য পুষ্পে ভরা, ওটা প্রিয় গান ছিল, খুব প্রিয় সবাই। কিন্তু কেন জানি ভেতর থেকে একটি টানে, যে ওমাতার বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। কেন? এটা যেহেতু আমি বাংলার মাটি বাংলার জল করতে গিয়ে ছিন্নপত্র যখন উনি লিখেন, রবীন্দ্রনাথ এখানে 7 বছর ছিলেন, 7-8 বছর, প্রতিশোধ, শাহজাদপুর, বাবার জমিদারি দেখতে। হ্যাঁ, তারপরে শিলাইদহ তো তখন বললো যে গফুর পদ্মা আমি নামবো, বোট ভেড়ো। আমি গান দিয়ে দিলাম, এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর। আমি ভাবিও নেই যে রবীন্দ্রনাথ এর পরে গানটি লিখেছেন,
তখন কিন্তু লেখা হয়নি, কিন্তু আমি আবেগের মানে আবেগ তাড়িত হয়ে এই গানটি দিলাম। এবং রবীন্দ্রনাথ যাওয়ার সময় বলে গেছে, এই দেশে আমি না আসলে পরিপূর্ণ রবীন্দ্রনাথ হতাম না। হ্যাঁ, পদ্মার আকাশ, ঝলসিত আকাশ না দেখলে আমি রবীন্দ্রনাথ হতাম না। পদ্মার মানুষের চোখের, পদ্মার পাড়ের মানুষের চোখের জল না দেখলে আমি পরিপূর্ণ রবীন্দ্রনাথ হতাম না। এমন সময় গগনহর করা দৌড়ে আসছে, কর্তা তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, বলে কিসের আমি চলে যাচ্ছি, আবার আসবো তোদের মধ্যে। কিন্তু লালনের সাথে ওনার দেখা হয়নি, জ্যোতি ঠাকুরের সাথে দেখা হয়েছিল। লালনের যে কাঠের যে স্কেচটা আছে, পেন্সিলের স্কেচ, ওটা লালন জ্যোতি ঠাকুরের করা। তো বলছে তোর ওই গানটা গা তো, মনের মানুষ জেরে কোথায় গেলে খুঁজে পাবো তারে, এটি ভেঙে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা। আমি তোমায় হ্যাঁ, 1905-এ বঙ্গভঙ্গ রদ আন্দোলন উনি এটা। দাদা ভাই, আমরা তো জানি যে বঙ্গবন্ধুর মনন জুড়ে রবীন্দ্রনাথ ছিল। তিনি প্রায় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে গাইতেন। হ্যাঁ, এবং জেলখানায় উনি যতবার গেছেন ওনার সাথে কিন্তু অন্য বইয়ের সাথে রবীন্দ্রনাথের বইটি থাকতো সবসময়, সঞ্চয়িতা থাকতো, সঞ্চয়িতা থাকতো। অনেক বই পড়তেন, আমি ওটার উপর বই আমি রিভিউ করছি। এত বই পড়তেন উনি, সংসপ্তক পড়ছেন, যে আমার বন্ধু শহীদুল্লাহ কায়সারের বই নিয়ে টেনে পড়ছেন উনি। পড়া ছাড়া বোধহয় এক মুহূর্ত মন খারাপ হচ্ছে বই পড়ছে উনি। উনি কিন্তু লোকে মনে করে বোধহয় উনি বোধহয় পড়াশোনা বোধহয় খুব করতেন না, কিন্তু ভীষণ ভীষণ আমার দেখা নয়া চিহ্নেও টের পাওয়া যায়। উনি সময়টা পাননি, ওনার কারাগারই কেটেছে। আমি কিন্তু এক জায়গায় খুব একটু অহংকারী আমি বক্তব্য দিয়েছি, লিখে দিয়েছি যে আজকে যদি বঙ্গবন্ধু সময় পেতেন লেখার, আজকে 20 বছর সময় পেলেন, তাহলে চার্চিল নোবেল পুরস্কার পেয়েছে হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লিখে, আমাদের জাতির পিতাও কিন্তু নোবেল পুরস্কার পেতে পারতেন, উনি সময় পাননি। এই যে এক সূত্রে গাঁথা, মৈত্রী দেবী ঠিক বুঝেছিলেন রবীন্দ্রনাথের অনেক স্মারক তার কাছে ছিল, কিন্তু এগুলো বঙ্গবন্ধুর হাতে উঠিয়ে দিলেন উনি। এবং কাজী নজরুল ইসলামকে উনিই নিয়ে এলেন আমাদের দেশে, এবং আমাদের এফডিসি ওনারই তৈরি। আমাদের নাটকের থেকে কর উনিই মকুব করলেন, এবং সেন্সরশিপ তার সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এটা পার্লামেন্টে এটাকে নাকচ করে দিল। তো সব তো উনিই করেছেন। উনি তো অত্যন্ত সংস্কৃতি মনস্ক, বই ছাড়া থাকতেন না, চিত্রশিল্প ছাড়া থাকতেন না, সব কিছুকে ভালোবাসতেন। অনেক অনেক ধন্যবাদ আতা ভাই। আবার আপনার কাছে ফিরবো। বেলায়েত ভাই, আপনার কাছে আসি। আপনি একজন আবৃত্তি শিল্পী, আপনি মঞ্চে এ পর্যন্ত অসংখ্যবার বঙ্গবন্ধুর কবিতা কণ্ঠে ধারণ করেছেন। শুধু মঞ্চে কেন, আপনি নিভৃত পাঠের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কবিতা পড়তে পড়তে নিজের দেশপ্রেমের বোধের জায়গাকে শানিত করেছেন, নিজের চেতনাকে ঋদ্ধ করেছেন। সেই জায়গায় যদি আপনাকে বলি, বাংলা কবিতায় বঙ্গবন্ধুকে আমরা কিভাবে এ পর্যন্ত পেয়েছি, সেইটা যদি আপনি মূল্যায়ন করেন। ধন্যবাদ। বাংলা কবিতায় বঙ্গবন্ধু যেভাবে এসছে একজন রাষ্ট্রনায়ক হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে, আমরা সবাই জানি, আমরা উপলব্ধিও করি। আমার মনে হয় না যে বিশ্বে কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো রাজনীতিবিদকে ঠিক এভাবে সাহিত্যে, কবিতায়, গল্পে, হ্যাঁ, এবং শুধু এনেছেন নয়, এখনও অনবরত যেভাবে আসছে, কোনো রাষ্ট্রনায়ক বা রাজনীতিবিদকে এভাবে বোধ হয় আমার মনে হয় না। কারণ গোটা জীবনটা, এবং অনেকটা কিন্তু বলাও হয়, রাজনীতির মহাকবি শেখ মুজিবুর রহমান তার জীবনাচারে, তার কর্মকাণ্ডে, তার নির্দেশনায় উনি যে স্বপ্ন দেখতেন, যেভাবে নিজেকে গড়ে তুলেছিলেন, এবং যেভাবে তিনি রাজনৈতিক পুরো সময়টা পার করেছেন, এবং যেভাবে গোটা দেশটাকে রচনা করেছেন, যার জন্য আমরা একটা স্বাধীনতা পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি দেশ পেয়েছি, তাই না? তো সেই পাওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ এই যে ব্যক্তি সত্তা, ব্যক্তি, তার মধ্যেই মহাকাব্যের একটা হিস্ট্রি আছে, ইতিহাস আছে। এই ইতিহাসকে তুলে আনার জন্যে, এবং তার জীবনের মধ্য দিয়ে যে ট্র্যাজেডিটা, যেই বিয়োগান্তক যে ঘটনাটা, যার জন্য তাকে সপরিবারে জীবন দিতে হয়েছে একটি দেশের জন্যে, এবং এই বিষয়গুলো গোটা জাতিকে একদম শুরু থেকে, এই কবিতার কথা তো বলছো, যে কবিতায় আমরা যদি তার জীবৎকালে আন্দোলনের সময়ের কথা বলি, সেই সময় 69-এ যে নির্মলেন্দু গুণের হুলিয়া, সেই হুলিয়ার আবহাওয়ার মধ্যে কিন্তু বঙ্গবন্ধু আছেন, সেই আন্দোলনে আছেন, তাকে যে নির্দেশ, আমি অভিনয় করেছি এটাতে, তাই না? তানভীর মোকাম্মেলে সেদিন আতা ভাই অভিনয় করেছেন। তারপরে 7ই মার্চের যে ভাষণ,
যে বিশাল সেই যে জনসমাবেশ ৭ই মার্চের সেই সোহরাওয়ার্দী উদ্যানের সেই সময়ে, তো সেই পুরো ছবিটা কি আমরা সেই স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো সেটাও নির্মলেন্দু গুণের যদিও, তো চমৎকার। এবং তার মধ্যে কিন্তু বঙ্গবন্ধু চলে আসছেন পরবর্তীকালে প্রতিটি অধ্যায়, এবং 15ই আগস্টের যে ট্র্যাজেডি তার মধ্যে দিয়ে যে কামাল চৌধুরীর কবিতা, শহীদ কাজীর কবিতা, শামসুর রহমানের কবিতা, যেটা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হলো, ধন্য সেই পুরুষ, এই যে চলে আসছে বারবার, পুরো ব্যক্তিটা চলে আসছে, তার আদর্শ চলে আসছে, তার নির্দেশনা চলে আসছে, তার স্বপ্ন চলে আসছে, তার বেদনা চলে আসছে। এগুলো এই পুরো ইতিহাসকে তুলে আনার, যেমন কবিদের লেখকদের যে দায়িত্ব বর্তায়, শুধু নিছক মনোবাসনা পূর্ণর জন্যই তো লেখালেখি নয়, শিল্প কার্য নয়, তো সেজন্যই ওই দায়িত্ব বোধ থেকেই আমার দেশ এবং বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট হচ্ছে একটি নেতা, শেখ মুজিব চলে আসছে আগামী প্রজন্মের কাছে, এই উত্তর প্রজন্মের কাছে তার নির্দেশনা তুলে দেবার জন্যই। এরাই আবার এই দেশ তো আমাদের স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতার ফল আজও তো আমরা ভোগ করতে পারিনি। সেই জন্যেই এই কবিতা অত্যন্ত জরুরি, এবং আমরা যারা আবৃত্তি করি তাদের কণ্ঠেও বারবার আসবেই, এবং সেই জন্যই বঙ্গবন্ধু আমাদের কাছে এতটা উল্লেখযোগ্য। এবং দেশের সাথে, যেখানে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে, ততদিন তো সাহিত্য থাকবে, চলবেই। বেশ ভালো বললেন বেলায়েত ভাই। প্রিয় দর্শক শ্রোতা, শতবর্ষে শত কবিতা অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব দেশের আরও কয়েকজন বিশিষ্ট আবৃত্তি শিল্পীর কণ্ঠে আবৃত্তি, তারপর আমরা আবারও আলাপচারিতায় ফিরে আসব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শীর্ষে তিনি, ত্যাগের মন্ত্রে জাগ্রত করে জাতিকে করেছে ঋণী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শীর্ষে তিনি, জাতিকে দিয়েছে স্বাধীন সত্তা, রক্তের দামে কিনি। শ্রেষ্ঠ সাধক সকল সাধকে দিয়ে গেছে সম্মান, বিদ্রোহী কবি, জাতীয় কবি, সঙ্গীত বিশ্বকবির গান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শীর্ষে তিনি, ইতিহাস করে ঋণ পরিশোধ যার কাছে থাকে ঋণী। যতদিন রবে বাংলার মাটি, পাখিরা গাহিবে গান। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। স্ফুলিঙ্গ থেকে দাবানল, দাবানল থেকে বাংলাদেশ, উত্তাল মার্চের স্বাদ, পথগুলো নদী, নামে মানুষের ঢল, মানব তরঙ্গ, নিরন্তর স্রোতধারা, হৃদয় সমুদ্র গিয়ে মেশে। একই স্বপ্ন জ্বলে ওঠে পুঞ্জীভূত চোখে। হাজার নক্ষত্র বাড়ি, বাতিঘর, বাঙালির হাজার সংগ্রাম একমাত্র পথে নেমে আসে। হাজার বছর ধরে নিরন্তর প্রতীক্ষার পর শোনা যায় সেই কণ্ঠস্বর, বজ্রকণ্ঠ। বীজমন্ত্র, স্বপ্নবীজ, নক্ষত্র মানব, মন্ত্রবীজ তর্জনী রেখায়। ভেঙে যায় বরফের ঘুম, ভাঙে প্রাচীন শৃঙ্খল, ছুটে আসে সমুদ্র গর্জন, আছাড়ি পিছাড়ি ঢেউ, মাথা ঠোকে বোধের জমিনে। হাজার আগ্নেয়গিরি ফুঁসে ওঠে সহস্র শিখায়, শিখা চিরন্তন। স্ফুলিঙ্গ থেকে দাবানল, দাবানল থেকে বাংলাদেশ, দাবানল থেকে বাংলাদেশ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি দেখি একটি রক্ত জবা ফুটে আছে জানালার পাশে। শতবর্ষ ধরে স্নিগ্ধ সৌরভ ছড়িয়ে ঠাঁই দাঁড়িয়ে জানালার পাশে। বিকেলের মৃদু বাতাসে পূর্ব প্রজন্মের মুখ, প্রতিশোধ স্পৃহা নেই বরং পরম মমতায় আগলে রাখে শিশুর মুখ। সকালের সূর্য, নতুন দিনের গান,
শতবর্ষে পিতার মুখ সহস্র রক্ত জবা হয়ে ফুটে টুঙ্গি পাড়ায়, মানচিত্র হয়ে সৌরভ ছড়িয়ে পড়ে বিশ্বময়। শোষিতের স্বরমানে তোমার বজ্র কণ্ঠধ্বনি, তোমার তর্জনী লিখে চলে ইতিহাস। আমার মানচিত্রে তুমি প্রাণ শেখ মুজিবুর রহমান। তোমার পথ হয়ে ফুটে থাকে অসংখ্য রক্ত জবা, হাসনা হেনার সুভাষ লিখে রাখে রক্তাক্ত দিনলিপি। বাঙালির ইতিহাস, বাঙালির প্রাণ, শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে সংসদ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান, নিয়মিত অনুষ্ঠান শতবর্ষে শত কবিতার এই পর্যায়ে আমরা আবারও ফিরছি আলাপচারিতায়। আলাপচারিতায় আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন মঞ্চ সারথি আতাউর রহমান এবং একই সাথে রয়েছেন বরেণ্য আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন। আমরা শুরুতেই আবারও আসছি আতা ভাইয়ের কাছে। আতা ভাই, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনার কাছে আবারও আলাপচারিতার এই পর্যায়ে জিজ্ঞেস করতে চাই, আপনি যেহেতু মঞ্চের মানুষ, নাটকের মানুষ, দীর্ঘ সময় এভাবেও বলতে পারি যে বাংলাদেশের নাট্য আন্দোলনের একজন পথিকৃৎ আপনি। আমি শুরু করেছিলাম, সে কথাটাই বলছিলাম, স্বাধীন সার্বভৌম একদম বাংলাদেশ। একদম। তো সেই জায়গায় যদি আপনাকে বলি, এই যে একটা দীর্ঘ সময় নাট্য আন্দোলন, গ্রুপ থিয়েটার আন্দোলন চলছে বাংলাদেশে, এই নাট্য আন্দোলনে কিভাবে জাতির পিতাকে আমরা মঞ্চে আনতে পেরেছি, নাটকে আনতে পেরেছি? আমি একটা কথা এখানে বলি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে চলচ্চিত্র হয়েছে কিন্তু নাটক হয়নি, কিন্তু তার প্রতিভাস আছে, তার প্রতিধ্বনি আছে। আজকে যদি বঙ্গবন্ধু নেতৃত্বে, পৌরোহিত্যে বা তিনি যদি আমাদের প্রধান ঋত্বিক না হতেন, হ্যাঁ, আজকে তো নেহরুর কথা অনেক বড়, কিন্তু ওইভাবে তো আমরা বলছি না। আমাদের জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বঙ্গবন্ধু ছড়িয়ে রয়েছেন। ওনাকে আলাদা করে মঞ্চে আনতে একটা মহাজীবনকে, আমি তো ভয় হয় যে সেলুলয়েডে এই যে হচ্ছে যে বায়োপিক ধরা যাবে কি না। এটা মহাজীবন, ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। একেবারে এই জ্যোতির্ময়কে ধরাটা বড় মুশকিল, কিন্তু তার প্রতিভাস। আজকে দেশ স্বাধীন না হলে সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় মতো নাটক লিখতে পারতেন না, কাব্য নাটক। নুরুল দিনের সারা জীবন লিখতে পারতেন না। আব্দুল্লাহ আল মামুন সুবচন নির্বাসন লিখতে পারতেন না। মামুনুর রশিদ নাটক লিখতে পারত না জয় জয়ন্তী। মান্নান হীরা নাটক লিখতে পারত না ময়ূর সিংহাসন। কাজী আর মনি চৌধুরী আমাদের নিজের লোক ছিল, বঙ্গবন্ধুরও খুব কাছের লোক ছিল বলে কবরের মতো নাটক দিয়ে শুরু করলেন। কাজেই বঙ্গবন্ধুর সাথে এরকমভাবে অন্য কোনো দেশনায়ক কিন্তু এত ওতপ্রোতভাবে জড়িত নয়। কেন আমি বলছি যে ইয়েতে শেক্সপিয়ারের ম্যাকবেথ একটি সংলাপ আছে, যে শামসুল হকের অনুবাদ, বলছে যে মহিলা রাজাকে মারবে, মানে কি লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ মিলে রাজা, পুণ্যবান রাজা ডাঙ্কানকে হত্যা করবে। তখন বলছে আনসেক্স মি, ইংরেজিতে হচ্ছে আমার নারীত্ব নিধন করো। তারপরে ম্যাকবেথকে বলছে হৃদয়ের মিথ্যা ঢাকা পড়ে যাক মুখের মিথ্যায়, উপরে হো হো করে হাসবে, ভেতরে বলবো তোমাকে মারবো। কিন্তু বঙ্গবন্ধুর আশ্চর্যজনকভাবে মুখের সত্য, হৃদয়ের সত্য এক ছিল। উনি কোনো কিছুকে ভয় করেননি, মৃত্যুকে হাতে নিয়ে ঘুরতেন। এবং কিভাবে শেক্সপিয়ারের অনেক নাটকের সাথে ওনার মিলে যায়, ওনাকে যেভাবে নৃশংসভাবে পৃথিবীর জঘন্যতম ঘৃণ্যতম হত্যাকাণ্ড সংঘটিত হলো ৩২ নম্বর রোডে, আমি কাছেই থাকি ওনার, হ্যাঁ, পুরো সপরিবারে বাচ্চা ছেলে রাসেলকে পর্যন্ত মেরে ফেললো। সেখানে মার্ক অ্যান্টনি বলছে, ওরা বলছে মানে ওটা বঙ্গবন্ধুর পক্ষেই যাচ্ছে। মার্ক অ্যান্টনি বলছে, ফ্রেন্ডস রোমান কান্ট্রিম্যান প্লিজ লেন্ড মি ইউর ইয়ার্স, আই কাম টু bury Caesar not to praise him. Brutus had told you Caesar was ambitious, but it was grievously he was at fault. I offered him kingly crown thrice, he did refuse thrice. Was it an ambition? তারপরে ডেড বডিটা দেখায় বলছে ঠিক একই কথা, দিস ইজ দি মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল। ইচ্ছাকৃত ইংরেজি ভুল করছে, মোস্ট আনকাইন্ডেস্ট হয় না, মানে ডাবল সুপারলেটিভ, মোস্ট আনকাইন্ড অথবা আনকাইন্ডেস্ট কাট অফ অল। লোকের মুখ রগ রগ করে উঠল। ঠিক বঙ্গবন্ধু তাই হলো।
যখন ক্যাপিটলে যাচ্ছে না, জুলিয়াস সিজার বলছে আমার স্ত্রী স্বপ্ন দেখেছে রক্ত ঝরছে, তখন বলছে আপনি বইয়ের স্বপ্নে ভয় পেয়ে গেলেন স্ত্রীর স্বপ্নে? নো, চলো যাবো। কাওয়ার্ড ডাইজ মেনি টাইম বিফোর দেয়ার ডেথ বাট ভ্যালিয়েন্ট ওয়ান্স অনলি। কাপুরুষ মৃত্যুর আগে মরে বারবার, বীর শুধু একবার একবার। এইটাই। এবং রবীন্দ্রনাথের সাথে কিভাবে মিল, যে রবীন্দ্রনাথ নন্দিনীর কথা বলছেন, আমি রক্ত করবি অনেক 110, হ্যাঁ বলছে ইংরেজিতে বলছে এক সাহেবের উপর খেপে গিয়ে, ইন দি ডার্কেস্ট আওয়ার অফ মাই ডিসমে দি শ্যাডো অফ নন্দিনী or image of Nandini came to me, and I am sure she will, through the power of love, she will rescue this world from the unholy spirit of rapacity. ঠিকই জাতির পিতা আমাদের বঙ্গবন্ধু sheer power of love rescued the entire nation, এবং মৃত্যুঞ্জয়ী যাকে বলা হয়, সেভিয়ার থ্রু ডেথ, উনি একমাত্র মৃত্যুঞ্জয়ী পুরুষ। ওনাকে 1000 বছর চলে যাবে, আমরা চলে যাব, আমাদের পরবর্তী বহু প্রজন্ম যাবে, কিন্তু ভুলতে পারবে না। যদি আজকে বঙ্গবন্ধু জাতির পিতাকে ভুলতে পারবে না, আজকে যদি দেখা যেত না কুচা, একটু দূরে থাকে, কাছে এসো না, এরকম যদি দেশনায়ক সবাই সাথে মিশে যাচ্ছে, মানুষের মানুষ, উনি মানুষের মানুষ, ওনার মধ্যে কোনো ফারাক ছিল না। উনি পুরোটা জীবন্ত রাজনীতি করেছেন মানুষের কল্যাণে, মানুষের জন্য। না, ওনার কাছে আমি ওনার বাড়িতেও গেছি, একবারও বলেনি তুমি পারমিশন না নিয়ে কেন আমার ড্রয়িং রুমে 32 নম্বরের উঠে এলে, এই তোমরা কারা? ও দিয়া ভাইকে চিনতো, আমি তখন স্যার করে জিয়া হায়দার, আমি স্যার করে কথা বলি। আচ্ছা কি জন্য আসছে? উনি তখন চমৎকারভাবে লুঙ্গিটাকে একটু উঠিয়ে, চেক লুঙ্গি গেঞ্জি, ধনধান্যে পুষ্পে ভরা, গান গাইতে গাইতে 32 নম্বর সিঁড়ি দিয়ে নামছে। অপূর্ব দৃশ্য। আমি স্যার করে বলছি, আমি বয়সও কম, আমাদের টাকা দরকার, আমরা ইয়েতে যাব, ম্যানিলাতে। বলে আমি অপোজিশন লিডার, কিন্তু তখন ওই চলছে, মানে এটাও কিন্তু প্রণিধানযোগ্য যে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন খালি বলেছিলেন উনি, এইটা কিন্তু তার একেবারে স্থায়ী রূপ, সত্যিকার রূপ দিয়েছিলেন বঙ্গবন্ধু, একেবারে অচল করে দিয়েছিলেন অপোজিশন একটা লিডার অমুক দিন গিয়ে ব্যাংকে গিয়ে বেতন নিয়ে আসবে, সেক্রেটারিয়েট খোলা থাকবে না, 7ই মার্চের ভাষণে যেটা বলেছিলেন, তখন ঠিক একই কথা পালিত হয়েছে একদম। হ্যাঁ, রিয়া ভাই বলছে যে আমি কি করব, তুমি আমার কাছে টাকার জন্য আসছো, আপনিই পারবেন। ঠিক মালিক সাহেব ছিল গভর্নর, তার পিএসকে ফোন করলো, অনু ভাই আমাদের সিনিয়র ছিল সিএসপি, অনু দেখিস তোদেরকে কিছু টাকা পয়সা, ওরা ইয়েতে যাবে, কি বলে ফিলিপাইন্সে যাবে যাত্রা দলের লিডারশিপ নিয়ে, পারিস কিনা? ওখানে ফোন করলো, এখানে ফোন করলো, টাকা হয়ে গেল, বিস্ময়করভাবে হয়ে গেল। ওনার কথা এরকম আমি আর দেখি নাই জীবনে, একটা অপোজিশন লিডার দেশ চালাতে আমি দেখিনি। কিন্তু তার হত্যাটা এটা নির্মম, এবং এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম। এটা ওয়ান ম্যান বাই ওয়ান ম্যান। হ্যাঁ, অসওয়াল্ড মেরেছে ইয়েকে, তারপরে যেমন আব্রাহাম লিঙ্কন থিয়েটার হলে একজন, তারপরে মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে। আমি লিখেছি একটা কবিতায়, হ্যাঁ, যে খালি উনি বলতে পারছিলেন, নাথুরাম গডসে প্রণাম করে ওঠার সময় গুলি করলো, হায় রামা। বঙ্গবন্ধু বোধহয় মনে মনে বলেছিলেন, বাংলাদেশ তুমি ভালো থেকো, সুখে থেকো। আতা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে। বেলায়েত ভাই, আপনার কাছে আসতে চাই। আতা ভাই এতক্ষণ যে কথা বলছিলেন, যে একটা সময়ে আমরা পার করেছি, একটা বিরুদ্ধ সময়, একটা দুঃসময়, যখন আমাদের মৌলবাদী অপশক্তি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল। সেই সময়টাতে আমরা কিন্তু বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারতাম না, বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করা হতো। সেই সময়ে সংস্কৃতি কর্মীরা বিভিন্নভাবে গানে, কবিতায়, নাটকে বারবার বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেছে, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে নিয়ে গেছে, হৃদয়ে ধারণ করেছে, কণ্ঠে ধারণ করেছে। সেই জায়গা থেকে আপনাকে যদি বলা হয়, আপনিও সেই সময়টাতে কোনো না কোনোভাবে মঞ্চে ছিলেন, অনুষ্ঠানে ছিলেন, আয়োজনে ছিলেন, কণ্ঠে তুলে নিয়েছেন বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর কবিতা, সেই সময়ের কথা যদি আপনি একটু বলেন সংস্কৃতি কর্মীদের ভূমিকা সম্পর্কে। সে বড় দুঃসহ সময় ছিল। আতা ভাই যেখানে বললেন না যে সেই 1975 সালে যে 15ই আগস্টে যে সেই পৈশাচিক হত্যাকাণ্ডের কথা, হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে সেই সময়টাতে আমি আমার সেই কৈশোরকাল, আমি তখন এসএসসি পরীক্ষার্থী, সে ভয়াবহ। সেখানে তারপরে সেই সময়টা আতা ভাই একেবারেই জলে তার স্মৃতিগুলো আছে, যে মুহূর্তের মধ্যে যখন এই হত্যাকাণ্ড ঘটালো, তারপর থেকে 2 জন 3 জন 4 জন একত্রিত হতে পারতো না, তাদেরকে মানে ধরে নিয়ে যাওয়া হতো, থমথমে অবস্থা।
কেউ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারতো না, কিন্তু বলা হয়েছিল, এখনও বিভ্রান্তি ছড়ানো হয় এই গোষ্ঠীরা, অপশক্তিরা, মৌলবাদীরা, এবং শুধু মৌলবাদী বলবো কারণ তার সঙ্গে যে দোসররা আছেন তারাও বলে বেড়ান যে না, সেই সময় দেশের মানুষ বঙ্গবন্ধুর নামই শুনতে পারতো না। অত্যন্ত ডাহা মিথ্যা কথা। তার আগের সময়টাও তাই ছিল যে বঙ্গবন্ধু যখন অসুস্থতার জন্য চিকিৎসায় গেলেন তখন কিন্তু সারা দেশের মানুষ প্রার্থনা করছিল বঙ্গবন্ধুর জন্য ভালো হয়ে ফিরে আসুক, তাই না? আর সেই পরবর্তী এই দুঃসহ কালের সময়ে সংস্কৃতি কর্মীদের যে ভূমিকা ছিল সে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা। প্রথম দিকে যদিও একেবারেই রাজনৈতিকভাবেও যারা অত্যন্ত সক্রিয় ছিলেন তাদেরকেও যেহেতু ধরপাকড়ের ব্যাপার ছিল, ভয়ভীতি ছিল, অনেকেই পিছিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, কিন্তু সংস্কৃতি কর্মীরা প্রচণ্ড বলিষ্ঠ ভূমিকা নিয়ে মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন। কবিরা যেমন লিখেছেন, শিল্পীরা তেমনি কণ্ঠে, যেমন নাটক এসছে সেই সময়টাতেই তো খুব সম্ভবত গুন্দা লিখেছেন আজ আমি কারো রক্ত চাইতে আসিনি, আজ আমি কবিতায় শেখ মুজিবের কথা বলতে এই কবিতাটি আমি আজ কারো রক্ত চাইতে, রেসকোর্স পার হওয়ার সময় গোলাপ আমাকে বলেছিল আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সাহস, দুর্দান্ত সাহস। আর সেই সময় গুন্দা কিন্তু আরেকটি কবিতা লিখেছিল ভয় নেই নামে। সেই ভয় নেই কবিতা এটা ছিল এইরকম, আমি আছি নির্ভীক আগামীর যুদ্ধে, ঘৃণার কৃপাণ হাতে খুনের বিরুদ্ধে, ভয় নেই আমি আছি দিন আসবেই। এটা কিন্তু 1976 সালে লেখা, ওই কবিতাটির আগে লেখা। কিন্তু এখানে এই যে কথাটি বলেছে ভয় নেই আমি আছি, হ্যাঁ, ভয়ে কৃপাণ হাতে, এই কথাটি বলতে গিয়েও কিন্তু সে সরাসরি ব্যবহার করেননি গুন্দা। এটা গুন্দার সাথে আলাপের সময় বলা হচ্ছিল, কেন সেই সময় এত বেশি ধরপাকড়ের ব্যাপার ছিল, সেই ইয়েতে কিন্তু বলিষ্ঠভাবেই চলে এসেছিলেন বঙ্গবন্ধু। হ্যাঁ বেলায়েত ভাই, এই প্রসঙ্গে যদি আরেকটা বলি, 75 পরবর্তী একটা দুঃসময় সেটা তো আমরা কাটিয়েছি এবং সেই কথাগুলো আমরা কোনো না কোনোভাবে জানি। তারপরেও একটা দীর্ঘ সময় কিন্তু আমরা পার করেছি স্বৈরাচারী একটা শাসনকাল, আন্দোলন, তারপরে আমাদের এই যে সাম্প্রদায়িক অপশক্তি, হ্যাঁ, এরাও একটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। তারা কোনো না কোনোভাবে চেয়েছে ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নামটি মুছে দিতে। সেই সময় কিন্তু সংস্কৃতি কর্মীরা খুব সোচ্চার ছিল বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে ধরে রাখবার জন্য। সেই কথাটা যদি, এবং আমি বলি সেই সময়ে আমরা মনে করতে পারি স্বৈরাচারী শাসক যে আর এরশাদের রাজত্ব যখন চললো, তার আগের রাজত্ব, সেই সময়ে পার্কে পার্কে টেলিভিশন দেওয়া হয়েছিল। সে কিন্তু সংস্কৃতির বিকাশের জন্য নয়, সংস্কৃতিকে আরও ছড়িয়ে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর ইতিহাস এবং আমাদের বাংলাদেশের ইতিহাস এগুলোকে ছাপিয়ে সেখানে শুধু নানা রকমের অপসংস্কৃতির প্রচার হচ্ছিল এবং যুব সমাজকে ইতিহাস বিমুখ করা হয়েছিল, ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। সেই সময়েই মঞ্চে এবং নানাভাবে সংস্কৃতি কর্মীরা, আবৃত্তি শিল্পীরা, সঙ্গীত শিল্পীরা, নাটকের শিল্পীরা এগিয়ে এসছেন, বঙ্গবন্ধুকে তুলে নিয়ে এসছেন। বৈরী পরিবেশ বঙ্গবন্ধুকে অবলম্বন করে স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে তুলে আনার চেষ্টা, তুলে নিয়ে এসছেন। এবং 90-এর গণ আন্দোলনে এই সাংস্কৃতিক আন্দোলনের একটা বিরাট ভূমিকা ছিল, বলিষ্ঠ ভূমিকা ছিল, যা এরশাদের ভিত নড়িয়ে দিয়েছিল, স্বৈরাচারী শাসকের ভিত নড়িয়ে দিয়েছিল। এবং আরেকটি কথা বলতে চাই, 75-এর পরবর্তী সময়ের মধ্যে কিন্তু উদীচীর একটি ইয়ে ছিল ইতিহাস কথা কও, সেটা এই বঙ্গবন্ধুর সরাসরি নিয়ে এসেছিল মঞ্চে, সেই ব্যাপারগুলো চলে এসেছিল। তো এই যে সংস্কৃতি কর্মীদের এবং ইতিহাস আজও কিন্তু চলেছে, আজও অনেক তরুণকে প্রশ্ন করা হলে সেই সময়ে যারা অতিবাহিত করেছিল জীবন, বড় হয়েছে, তাদের এখনও বিভ্রান্তিতে রয়ে গেছে, কিন্তু এখন তারা নতুনভাবে জানছে এই ইতিহাসকে সংস্কৃতির মাধ্যমেই। অনেক অনেক ধন্যবাদ বেলায়েত ভাই। প্রিয় দর্শক শ্রোতা, শতবর্ষে শত কবিতা এই পর্বে, এই আয়োজনের এই সময়ে আমরা আবারও দেশের বিশিষ্ট কয়েকজন আবৃত্তি শিল্পীর কণ্ঠে শুনব কয়েকটি আবৃত্তি। এরপর আমরা আবার ফিরে আসব আমাদের আলাপচারিতায়। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজি অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান, তবু নেই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান, জয় মুজিবুর রহমান। আকাশে বাতাসে মার্চের বরা ভয়, মার্চ এসে গেছে জনতার চিৎকারে, প্রতিবাদী দেশ, প্রতিবাদী জনগণ। মার্চ এসে গেছে বাংলার ঘরে ঘরে, মার্চ এসে গেছে
হাজারো নদীর স্রোতে নৌকো জীবন লৌকিক সাম্পানে। পদ্মা, মেঘনা, যমুনা নদীর তীরে মার্চ এসে গেছে মহামুক্তির গানে। আমার ঠিকানা নদ নদীদের দেশে, পিতৃপুরুষ বাঙালি মাছেও ভাতে। তবু আমার শ্যামল শরীর রাগী, মার্চ এসে গেছে শব্দিত পদাঘাতে। মার্চ এসে গেছে প্রতিরোধী লাঠি হাতে, সবুজে ও লালে মানচিত্রের রোদে। দুহাতে নতুন প্রাণের পতাকা নিয়ে মার্চ এসে গেছে কোটি মানুষের ক্রোধে। মার্চ এসে গেছে রেসকোর্স মাঠে আজ লক্ষ জনতা। ভয় কি বন্ধু, জাগো, মুজিব নামের রাখাল রাজার ডাকে। স্বাধীন পতাকা উড়ছে আকাশে মাগো। মার্চ এসে গেছে শেখ মুজিবের নামে। মার্চের ভাষা সাহসের তর্জনী। জনসমুদ্রে স্বাধীনতা স্বাধীনতা, আকাশে বাতাসে জয় বাংলা ধ্বনি। ওরা ভেবেছিল হত্যাই শেষ কথা, পাকি হানাদার গণহত্যায় মাতে। রবি নজরুল লাখো শহীদের খুনে। মার্চ এসে গেছে যুদ্ধ অস্ত্র হাতে। মার্চ মানে ওরা ভেবেছিল হত্যাই শেষ কথা, পাকি হানাদার গণহত্যায় মাতে। রবি নজরুল লাখো শহীদের খুনে। মার্চ এসে গেছে যুদ্ধ অস্ত্র হাতে। এই মার্চ মানে মুক্তি ও স্বাধীনতা। এই মার্চ মানে বাঙালির জয়গান। স্বদেশ আমার, সাহসে ও সংগ্রামে আমরা সবাই মার্চের সন্তান। আমরা সবাই মার্চের সন্তান। প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি আবৃত্তি আমরা শুনলাম দেশের বিশিষ্ট কয়েকজন আবৃত্তি শিল্পীদের কণ্ঠে। আবারও আমরা ফিরে এলাম আমাদের আলাপচারিতায়। আতা ভাই, সরাসরি আপনার কাছে যাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে ছোট্ট করে জানতে চাইব, বঙ্গবন্ধু যে স্বপ্ন বুকে ধারণ করে, যে চেতনা নিয়ে, আমাদের যে মূলনীতি নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, দীর্ঘ সংগ্রাম করেছিলেন, বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছিলেন, সেই সংগ্রাম বা সেই মুক্তির পথ, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রগতিশীল সংস্কৃতি কর্মীরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। সে জায়গায় কতটুকু তারা এগিয়েছে বলে, কত পথ তারা পাড়ি দিতে পেরেছে বলে মনে করেন? জন্মলগ্ন থেকে লুসিফার বলি, আমি মেফিস্টোফেলিস বলি, আমি ইবলিস বলি, আমি শয়তান বলি, আর এদের সাথে আর মানে মহাত্মা ভগবান বলি, ঈশ্বর বলি, আল্লাহ বলি, চলছি, সাদা কালোর দ্বন্দ্ব চলছি। কিন্তু আমি আমার নিজের কথা বলি, আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম বলেই সারা পৃথিবী আমি ঘুরতে পেরেছি। ধরতে গেলে হতে পারে আমরা খুব বেশি লোক সংখ্যা, হতে পারে আমরা ধনী নই, হ্যাঁ, বিপুল বিরাট ধনী নই, কিন্তু আমাদের যে জীবন আচরণ, জীবন চর্চা আমি বলবো, সব কিছু মিলে সেটা বঙ্গবন্ধু জানতেন। আমি আর কথা বাড়াবো না, আমি এটা খালি একটা ছোট্ট কবিতা আমি লিখেছিলাম, সেটা, আমি ভাগ্যবান, আমি বাঙালি হয়ে জন্মেছি, ভিন দেশে কীর্তিমান হয়েও এত ভালোবাসা পেতাম না যা পেয়েছি আমি আমার মা বাংলার মাটিতে। দুঃখের সাগরে ডুবে আবার সুখের সাগরে ভেসে উঠেছি, আমি অন্যায় আর অপমানের সাগরে পাড়ি দিয়ে মানবতার জয় দেখেছি। আমি অমাবস্যার কালো অন্ধকারে যেমন ডুবেছি, তেমনি স্নাত হয়েছি পূর্ণ চন্দ্রালোকে। আজ জীবন সায়ান্নে দাঁড়িয়ে আমার একটি পরিচয়, আমি বাঙালি। প্রণতি দেশমাতৃকার প্রধান ঋত্বিক হিমালয় সম সর্বকালের সেরা বাঙালিকে, তিনি আর বাংলাদেশ সমার্থক, প্রণতি তাকে আর মা বাংলাদেশকে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার আতা ভাই, অনেক ধন্যবাদ আতা ভাই আপনাকে। হিমালয় সদৃশ্য, একদম 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 ঠিক। বেলায়েত ভাই, আপনার কাছে আসতে চাই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যদি খুব সংক্ষেপে জানতে চাই, মুজিব শতবর্ষে আমরা দাঁড়িয়ে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দাঁড়িয়ে, এই জায়গায় এই সময়ে দাঁড়িয়ে একজন আবৃত্তি শিল্পী হিসেবে আগামী দিনের বাংলাদেশকে আপনি কিভাবে দেখেন? বঙ্গবন্ধুকে আগামী প্রজন্ম কিভাবে ধারণ করে এগোতে পারে, এবং আমাদের এই শিল্পী সমাজ, সংস্কৃতি জগৎ কিভাবে বঙ্গবন্ধুকে ধারণ করে এগোবে বলে আপনি মনে করেন? বঙ্গবন্ধুর এই জন্মশতবর্ষে আমি শ্রদ্ধা জানাই।
আগামী প্রজন্ম, আমি মনে করি আতা ভাইয়ের কবিতার সূত্র ধরেই বলতে চাই, এটা আমাদের বিশ্বাস যে বাঙালি অত্যন্ত গর্বিত একটি জাতি, ধন্য একটি জাতি, এত বড় একটি এমন মাপের একজন, এই যে হিমালয় সদৃশ্য বললেন না, ঠিক এমন একটি নেতা পেয়েছিল। বেশি কিছু দরকার নেই। আমাদের আদর্শ বঙ্গবন্ধু, গোটা জীবনাচার, তার যে লেখালেখি আছে, তার যে রোজনামচা আছে, তার যে অসমাপ্ত জীবনীর যে ব্যাপারগুলো আছে, এবং তার গোটা আদর্শ যদি আমরা অনুসরণ করি, আগামী প্রজন্ম গোটা বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং আমাদের বাংলাদেশের যে স্বপ্ন পূরণ করার পুরো আমরা যদি এই মহাকবিকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি এবং হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে দেশ এগিয়ে যাবে। নতুন প্রজন্মের প্রতিটি সন্তানকেই দরকার উপলব্ধি করা, কার জন্যে? বঙ্গবন্ধুর জন্যে নয়, তার নিজেকে ঋদ্ধ করার জন্যে, নিজের জাতিকে সম্মান করার জন্যে। আমরা যে বাংলাদেশে জন্মেছি এবং এত বড় একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়ে গেছে, সেই যুদ্ধের পুরো ইতিহাস নিয়ে বঙ্গবন্ধুর সেই নির্দেশনায় যে যে দেশটা আমরা পেয়েছি। আমি ওর সাথে একটি কথা খালি যোগ করবো ভাই তোমার কথার সাথে, যে হচ্ছে যে সিম্পলিসিটি অফ মাইন্ড, সরলতাকে পৃথিবীর কোনো কিছুই ধ্বংস করতে পারে না, অবদমিত করতে পারে না। সরলতা হয়তো কিছুক্ষণের জন্য এইভাবে করা যায়, কিন্তু সরল মানুষ, সরল সুন্দর মানুষ, হ্যাঁ, তার আত্মা সুন্দর, তাকে কি কখনো অবদমিত করা যায়? কোনোভাবেই করা যায় না, কোনোদিন পারা যায় না, বারবার ঘুরে ঘুরে। এবং সেই জন্যই এই যে আমরা যে কবিতা, এই যে সৈয়দ হকের যে পরিচয় কবিতা, এবং তার সঙ্গে এই যে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যে গোটা দেশব্যাপী যে বিস্তার, কবিতার মাধ্যমে জাগিয়ে তোলা মানুষকে আমরা করছি, এবং এই নতুন প্রজন্ম ঠিক ঠিক এভাবে এগিয়ে গেলে বঙ্গবন্ধুকে ধারণ করে সোনার বাংলা একদিন সার্থক রূপান্তর হবে। আমরা এখনো সোনার বাংলায় আছি, আজকে কেন নয়, স্বপ্নের বাংলা। মহামারীর দিনে আমরা সবচেয়ে ভালো করছি। অবশ্যই অবশ্যই এইরকম একটা দহনকালে আমরা অন্য অনেকের চেয়ে অনেক বেশি ভালো আছি। ইউনাইটেড নেশনসের আমরা একটা স্বীকৃতি পেয়ে গেছি। অবশ্যই ভাবা যায়, যখন বলতো হেনরি কিসিঞ্জার বলেছিল যে তলাহীন আমরা বাস্কেট, কিন্তু আজকে সেই জায়গা থেকে কোথায় এসে দাঁড়িয়েছি আমরা। কিন্তু তারপরেও মুহূর্তে মুহূর্তে যে অন্তরায় যে তৈরি হয়, সেগুলো থাকবেই। অশুভ শক্তি বারবার মাথাচাড়া দেবে, শুভ শক্তির কাছে তাদের পরাজয় নিশ্চিত, এটা ইতিহাস তারই সাক্ষী। অনেক ধন্যবাদ আতা ভাই, অনেক ধন্যবাদ বেলায়েত ভাই, আপনাদের দুজনকেই আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আপনাদের কাছে অত্যন্ত আনন্দিত আপনাদেরকে স্টুডিওতে আজকে আমরা পেয়েছি। আমরা বারবার আপনাদের প্রতি ভালোবাসা জানাই। আমার খুব ভালো লাগলো এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে পেয়েছিলাম আমাদের স্টুডিওতে দুজন গুণী মানুষকে, মঞ্চসারথী আতাউর রহমান এবং বরেণ্য আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনকে। ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। আমাদের এদেশের প্রাবন্ধিক বিশ্বজিৎ ঘোষ তার বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি লেখায় লিখেছেন, বঙ্গবন্ধু একমাত্র মানুষ যিনি হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তার বাঁশির সুরে সমগ্র বাঙালি জাতিকে এক করতে পেরেছিলেন। স্বাধীনতার জন্য এই একটি মানুষ সমগ্র জাতিকে এক করেছিলেন। তিনি আরও বলেছিলেন, বঙ্গবন্ধু হচ্ছে রাজনীতির কবি, পয়েট অফ পলিটিক্স। একদম সত্য কথাই তিনি বলেছেন। আমরা বাঙালি জাতি বারবার সমর্পণ করি নিজেদেরকে এই মহান মানুষটির কাছে, কারণ এই মানুষটি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, এই মানুষটি আমাদের সকল স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন। আমরা বারবার নত হই এই মানুষটির কাছে। সেই মানুষটি আর কেউ নন, আমাদের জাতির জনক, আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে সংসদ টেলিভিশনের ধারাবাহিক অনুষ্ঠান শতবর্ষে শত কবিতা, এই আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।